মানসিক সমস্যা হলে, আমাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হলে যে কষ্টগুলো হয়, এক তো চিন্তার বিভিন্ন রকম আসে, সেই চিন্তাগুলোকে আমরা গ্রহণ করতে পারি না, আমাদের সমস্যা হয়, আমাদের টেনশন লাগে, ভয় লাগে, সেই সাথে সাথে শারীরিক সমস্যা হয়। এবং একদিকে হচ্ছে চিন্তা আসছে, যে চিন্তাটাকে আমরা বন্ধ করতে পারছি না, আটকাতে পারছি না, আমরা প্রবল চেষ্টা করছি, আমরা হাঁপিয়ে উঠছি, আমরা ভয় পাচ্ছি, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো থেকে বিরত থাকছি, যেমন হচ্ছে যে নর্মাল অ্যাক্টিভিটি যেগুলো লাইফের ছিল, যেমন সোশ্যাল লাইফ, পার্সোনাল লাইফ, বিভিন্ন জায়গায় যাওয়া, পড়াশোনা, কাজে যাওয়া, ফ্যামিলিতে তো ফোকাস দিতে পারছি না, একটা কষ্ট। আর উল্টো দিকে বিভিন্ন রকম শারীরিক কষ্ট, যেমন হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কারোর হয়তো দেখা যাচ্ছে বুক ধরপড় করছে, কারোর প্যালপিটেশন হচ্ছে, কারোর খেতে গিয়ে সমস্যা হচ্ছে, কারোর ভমিটিং লাগছে, বমি করতে বারবার বমি বমি ভাব লাগছে, খাওয়া দাওয়ার ইচ্ছা কমে গেছে, পায়খানা ঠিক হচ্ছে না, ঘাড়ে পিঠে যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, নর্মালি যেভাবে আগে এনজয় করতাম সেই এনজয় গুলো করতে পারছি না। উল্টো দিকে আমার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বাড়ির মানুষকে আমি বোঝাতে পারছি না। এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে যারা ফ্যামিলি আছে তাদের জন্য, এবং যারা ফ্যামিলির মানুষজন আছে যারা বুঝছে না তাদের জন্য। এই ভিডিওটা অবশ্যই যারা বুঝছে না তাদেরকে দেখাবেন, কারণ তারা তাহলে বুঝতে পারবে। দেখুন, অ্যাকচুয়ালি কি হয়, আমরা যারা মানসিক সমস্যার মধ্যে নেই তারা এই যে কষ্টটা আছে এটা ফিল করতে পারে না। মানসিক যে সমস্যাগুলো আছে, সে অ্যাংজাইটি হোক, ওসিডি হোক, যে কোনো ধরনের ডিসঅর্ডার হোক, এখানেতে কি হয়, যে ব্যক্তির হয় সেই ব্যক্তি এতটা কষ্টের মধ্যে তাকে সে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে না, বাকি লোক বুঝতে পারে না। বাকি লোক কি ভাবে যে মানুষটা ইচ্ছা করে করছে। এখন ইচ্ছা করে তো কেউ আর রোগ বাঁধায় না, তাই না? আপনিও নিশ্চয়ই ইচ্ছা করে রোগ বাঁধান না। আপনার জ্বর সর্দি কাশি হয়, আপনি ইচ্ছা করে করেন না। এবং যার এই ধরনের ডিসঅর্ডার হয়েছে সেও নিশ্চয় ইচ্ছা করে করছে না। যে একটা মানুষ কোনো একটা সময় যে দৌড়ে ছুটে বেড়াতো, হেসে খেলে বেড়াতো, তার নর্মাল লাইফের মধ্যে ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে সে গুটিয়ে নিচ্ছে, সে ইচ্ছা করে গুটিয়ে নিচ্ছে। কার ভালো লাগে বলুন তো? যে বাইরে যাবে না, হাসবে না, হ্যাঁ, আনন্দ করবে না, কার ভালো লাগে? কিন্তু সে পারছেন না, সে ইচ্ছা করে করছে না। এখন আমরা ভাবি যে সে ইচ্ছা করে করছে, বাড়ির লোকজন ভাবে সে ইচ্ছা করে করছে, বাড়ির লোকজন একটুখানি ছোট ছোট জ্ঞান দেওয়ার চেষ্টা করে, এই চিন্তা করিস না। আপনি যে অন্য মানুষকে চিন্তা করতে বারণ করছেন, ধরুন আপনার ভোটার কার্ডটা হারিয়ে গেছে, এবং একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে আপনার, আপনাকে যদি বলা হয় যে আপনি ভোটার কার্ডে হারিয়ে গেছে, ওই চিন্তা করতে হবে, আপনি চিন্তা বন্ধ রাখতে পারবেন? সম্ভব? ধরুন আপনার কোনো একটা কারণেতে কোনো একটা ইম্পর্টেন্স ডকুমেন্ট যেটা আপনি খুঁজে পাচ্ছেন না, এবং এতটা ইম্পর্টেন্স ডকুমেন্ট যেটা না পেলে আপনার সমস্যা হতে পারে। আপনাকে যদি বলে এই ছাড়, ওই ডকুমেন্টটার কথা ভুলে যা, পরে চিন্তা করবেন, আপনি চিন্তা বন্ধ রাখতে পারবেন? সেটা জিনিস আপনি মাথা থেকে বার করতে পারবেন না। কোনো চিন্তা কেউ মাথা থেকে বার করতে পারে না। আর ডিসঅর্ডারের যে চিন্তাগুলো হয়, বেসিক্যালি সাইকোলজিক্যাল প্রবলেম যখন থাকে, এগুলো কিন্তু আসে, সে করতে চায় না, সে লিঙ্ক করতে চায় না, কিন্তু সে লিঙ্ক করে ফেলে। তার বিভিন্ন রকম সমস্যা হয়, তার রাতে ঘুমের সমস্যা হয়, রাতে চমকে ওঠে সে ঘুম থেকে, বুক ধরপড় করে রাত্রিবেলা মনে করে যে আমি মরে যাবো, ধরপড় করছে, বাড়ির লোককে একদম অস্থির করে তোলে। বাড়ির লোক আস্তে আস্তে বিরক্ত হয়ে যায়। বাড়ির লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখায়, ডাক্তার দেখানোর পর দেখা যায় যে অনেক সময় কমেই, অনেক সময় কমে না। তো দেখা যায় যে বাড়ির লোকও বিরক্ত হয়ে যায়। আর সোমোটোবাম ডিসঅর্ডার থাকলে তো আরো বিরক্ত হয়। সোমোটোবাম ডিসঅর্ডারের বিষয়গুলো একটুখানি ক্লিয়ার করতে হবে যে সোমোটোবাম ডিসঅর্ডারেতে রোগী কি করে, যে প্রথম জিনিস হচ্ছে একাধিক ডাক্তার দেখে ফেলবে, মানে শহরের মধ্যে কোনো ডাক্তার বাকি রাখবে। তার মনে হবে যে একটা কোনো সমস্যা হচ্ছে, সে ডাক্তারের কাছে যাবে, এবং ডাক্তারের কাছে যাওয়ার পর তার মনে হয় যে ডাক্তারবাবু আমার কথা ঠিক করে শুনলো না। কারণ তার কথা, যার সমস্যা থাকে না, এত ধরনের মানসিক সমস্যা থাকে যে বলতে বলতে সারাদিন চলে যাবে, শেষ হবে না। বলবে যে মাথার যন্ত্রণা করছে, কখনো মাথার এক সাইড ব্যথা করছে, আমি চোখটাতে ঝাপসা দেখছি, আমি কানের মধ্যে পো পো করে আওয়াজ শুনছি, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে গলায় কিছু আটকে আছে, আমার ঘাড়ে ব্যথা করছে, আমার হাতটা মনে হচ্ছে ঝিনঝিন করছে, আমার পেটের মধ্যে মনে হচ্ছে কিছু নড়াচড়া করছে, আমার মনে হচ্ছে গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, আমার মনে হচ্ছে বুকটা চাপ হয়ে আছে, বুকের মধ্যে যেন পিন ফুটছে, আমার মনে হচ্ছে যেন পায়খানা ঠিক করে হচ্ছে না, আমার মনে হচ্ছে পেটে গ্যাস হচ্ছে, আমার মনে হচ্ছে যেন ডাইজেশন ঠিক করে হচ্ছে না, কখনো মনে হবে যেন পায়ে জোর পাচ্ছি না, পায়ের নিচেতে জোর আসছে না, কখনো মনে হবে যেন মার্শালটা দপদপ করছে,
কখনো মনে হতে পারে যে আমার গা হাত পা জ্বালা পোড়া করছে, আমার হাত জ্বালা করছে, আমার নাক কান মুখ জ্বালা করছে, বিভিন্ন রকম সিমটমস দেখা দেবে, মানে কোনো শেষ নেই। এবং এত সিমটমস দেখা দেবে যে ডাক্তারের কাছে যখন গিয়ে বলতে শুরু করবে, ডাক্তার অ্যাকচুয়ালি বুঝে যান ডাক্তারবাবু যে কি সমস্যাটা, কিন্তু সেই মানুষটা ভাবে যে আমার সমস্যাটা সামনে মানুষটা বুঝতে পারছে না এবং সে বোঝানোর চেষ্টা করে যাবে। এখন এই বিষয়টা যদি কন্টিনিউ চলতে থাকে না, তো বাড়ির লোক হচ্ছে কি বিরক্ত হয়ে যায় যে রোজ 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 একই সমস্যা। কাইন্ডলি বিরক্ত হবে না, মানুষটা ইচ্ছা করে করছে না, এটা একটা ডিসঅর্ডার। এবং আস্তে আস্তে মানুষটাকে ঠিক হবে, এবং ধীরে ধীরে ঠিক হওয়ার পেছনেতে যেমন ডাক্তারের একটা ভূমিকা থাকে, সেই রুগীর একটা বড় ভূমিকা থাকে, এবং পরিবারের ভূমিকা সব থেকে বেশি থাকে। তাকে লক্ষ্য রাখুন সে ঠিক টাইমে শুতে যাচ্ছে কিনা, ঘুমোচ্ছে কিনা, সে ঠিক টাইমে এক্সারসাইজে যাচ্ছে কিনা। আপনার দায়িত্ব তাকে এক্সারসাইজে ডেলি পাঠান, বাড়ির মানুষ যদি হয়। দেখুন, এই ডিসঅর্ডারেতে আপনি হয়তো বুঝতে পারছেন না তার মধ্যে কি ধরনের সমস্যা চলছে। অনেক সময় অনেক ধরনের ডিসঅর্ডার আছে, বলা যায় না। যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডিতে, আর বিশেষ করে সেক্সুয়াল ওসিডি যদি থাকে, দেখা যায় যে সেই পেশেন্ট যার ওসিডি আছে সে বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসতে তার মাথায়। কখনো ধার্মিক চিন্তা আসে, মানে সৃষ্টিকর্তা নেই বা সৃষ্টিকর্তা সম্পর্কে বাজে কথা, বাজে মন্তব্য মনে পড়ে যাচ্ছে, মনে আসছে, এটা সে চাইছে না, চলে আসছে। সে নিজেকে পাপ অনুভব করছে, গিল্টি অনুভব করছে, ভয় পাচ্ছে। সে যে ধার্মিক, যে ধর্মই সে মানুক না কেন, সেই ধার্মিক স্থানগুলোতে যেতে ভয় লাগছে, সেখানে যাচ্ছে না। সেক্সুয়াল চিন্তা ভাবনা আসে, এটা ধার্মিক চিন্তা ভাবনা, সেক্সুয়াল চিন্তা ভাবনা আসে। হয়তো দেখা যাচ্ছে পরিবারের কারো সম্পর্কে আসে, মা বাবা কারো সম্পর্কে বাজে সেক্সুয়াল চিন্তা ভাবনা আসছে, ছবি আসছে, যাকে দেখছে তার সম্পর্কে আসছে, তার থেকে ছোট কেউ, তার প্রিয়জন সম্পর্কে আসছে, ছেলের মেয়ের উভয়ের হতে পারে, যে কোনো বয়সে হতে পারে। তো এই ধরনের চিন্তা ভাবনা গুলো আসছে, তখন সে এগুলো শেয়ার করতে পারে না, তখন ভাবে যে এগুলো শেয়ার করবো কি করে, বলবো কি করে। হয়তো দেখা যাচ্ছে এমন ধরনের চিন্তা ভাবনা আসে যে একটি ছেলে বলছে, একটি মেয়ে বলছে যে জানেন স্যার, আমার হাজবেন্ড যে খুব ভালো মানুষ, আমিও তাকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমার মাথায় ভুলভাল চিন্তা আসে, বেশ কিছুদিন ধরে আসছে। কতদিন ধরে আসছে স্যার? বছর 5-6, আমি তো কাউকে বলতে পারছি না। তার মাথায় চিন্তা ভাবনা আসছে, তার হাজবেন্ড যখন কাজে বেরোচ্ছে বাইক টেনে, তার মনের মধ্যে চিন্তা আসছে আমার হাজবেন্ড যেন আজকে মরে যায়। এখন এই চিন্তাটা একজন স্ত্রী করছে যে তার হাজবেন্ডকে খুব ভালোবাসে, সে মনের মধ্যে ভয় পাচ্ছে, এই বাবা, এই আমি কি করলাম। সে ওপরওয়ালাকে ডাকছে, আমি অন্যায় করে ফেলছি, কিন্তু তার মাথায় চিন্তাটা রিপিটেডলি আসছে, 1-2 দিন না, 6 বছর ধরে আসছে। তাহলে আপনি চিন্তা করুন সে কতটা কষ্টের মধ্যে আছে, সে কিছুতে বন্ধ করতে পারছে না। এখন আপনি যদি সেখানেতে তার হাত ছেড়ে দেন, বাড়ির পরিবারের লোকজন, দূর কিছু হয় না, এসব ডাক্তার দেখে লাভ হয় না, হ্যাঁ হয় না, তা না হয় না, আপনি যদি বলেন, আপনি যদি অ্যাভয়েড করেন, তাহলে সেই মানুষটার কি কষ্ট হচ্ছে আপনি বুঝতে পারছেন। এখন যদি আপনার কোনো কারণেতে ডেঙ্গু হয়, আর আপনাকে যদি বলা হয় যে দূর এতে এমনি জ্বর, 2 দিন পরে ঠিক হয়ে যাবে, এই ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, এর টেনশন নিয়ে লাভ, ভাই আপনার যদি প্লেটলেট কমে যায় আপনার তো মুশকিল হয়ে যাবে। তো জ্বরের ক্ষেত্রে আপনি এতটা সিরিয়াস হচ্ছেন, অন্যান্য শরীর খারাপের ক্ষেত্রে এতটা সিরিয়াস হচ্ছেন, তো এটাও একটা তো ডিসঅর্ডার না, এটাও একটা শারীরিক একটা অসুস্থতা। শরীর আর মস্তিষ্ক আলাদা কোনো বিষয় নয়। মস্তিষ্ক শরীরের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, মস্তিষ্ক হচ্ছে শরীরের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। একটা মানুষ যদি দীর্ঘদিন অবসাদের মধ্যে ভোগে, একটা মানুষ যদি দীর্ঘদিন মানসিক কষ্টের মধ্যে ভোগে, তার শারীরিক বিভিন্ন রকম সমস্যা হতে শুরু করে। এটা আপনি বুঝতে পারবেন না, আপনি জানেন না, হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু এটাই ঘটে। একটি মেয়ে, যে মেয়েটি ছোটবেলার ইচ্ছা ছিল যে সে খুব পড়াশোনা করবে ভালো করে, তার বাড়িতে তার ফ্যামিলির প্রবলেমের জন্য সে পড়াশোনা করাতে পারেনি মেয়েটাকে। তার যে ভাই ছিল তাকে পড়াশোনা করিয়েছে, তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। সে বহু কষ্টে টিউশনি করে পড়াশোনা চালাবার চেষ্টা করেছে, পড়াশোনা করেছে, পড়তে খুব ভালোবাসে, তার বড় হয়ে একটা ভালো কাজ করার ইচ্ছা, টিচার হওয়ার ইচ্ছা, শিক্ষিকা হওয়ার ইচ্ছা। অর্থের অভাবেতে সংসার চালাতে না পারার জন্য তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। বিয়ের পরে তার ইচ্ছা ছিল একটুখানি পড়বে, তার হাজবেন্ড বলেছিল পড়ার কোনো সেখানে স্কোপ নেই। প্রথম প্রথম ভালোবাসা থাকে, তারপর দিক থেকে তো সংসারের কাজে ব্যস্ত হয়ে যেতে হয়। তারপরে সে ধীরে ধীরে তার বিয়ে হওয়ার পরে তার সংসারের কাজ করছে, সে পড়াশোনা বন্ধ হয়ে গেছে, তার বাইরে যেতে পারে না। তার হাজবেন্ডও একটু নিডি, কাজে যায়, তাকে বাইরে ঘোরাতে নিয়ে যেতে পারে না। ছোট্ট মেয়ে, যার বয়স হচ্ছে 17-18 বছর বয়স,
18 বছর বয়স, তো তার আর বয়স কত? এখন তো বর্তমানে তো বয়স হচ্ছে, বিয়ের বয়স হচ্ছে 21, ছেলে মেয়ে উভয় 21 বছর। তো অ্যাটলিস্ট তো গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? তো ছোট বাচ্চা মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, সারাদিন সংসারে কাজ করছে, দীর্ঘদিন এইভাবে চলার পরে তার বাইরে যেতে পারছে না, ঘুরতে পারছে না। তার বয়সে যারা মেয়েরা আছে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরছে, আনন্দ করছে, সিনেমা দেখতে যাচ্ছে, তার মনে কষ্ট হচ্ছে, তার মনে দুঃখ হচ্ছে। এই দুঃখ সে শেয়ার করতে পারছে না, এই দুঃখ সে চেপে রেখে দিচ্ছে, নিজেকে বোঝাচ্ছে না আমার তো বিয়ে হয়ে গেছে, এটা খাওয়া উচিত। এই যে প্রবল একটা ডিজায়ার চেপে রাখার, অ্যাংজাইটি তৈরি হচ্ছে। ডিজায়ারটা চেপে রাখছে, তার হরমোনাল পরিবর্তন ঘটছে। ধীরে 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 তার এইভাবে ডিজায়ার চাপতে চাপতে একটা সময় দেখা যাবে যে মানসিক সমস্যা থেকে শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। বিভিন্ন রকম শারীরিক পেইন অনুভব করতে শুরু করে দিচ্ছে এই ডিজায়ার চেপে রাখার ফলে। তার এটা নয় যে আমাদের মেন্টালি প্রবলেম হলে ফিজিক্যালি প্রবলেম না, মেন্টাল হেলথ যত ভালো থাকবে ফিজিক্যাল হেলথ তত ভালো থাকবে। মানসিক শান্তি, মানসিক ভাবে আপনি যত সুস্থ থাকবেন আপনার শরীর তত ভালো থাকবে। আবার আপনি ফিজিক্যালি যত ভালো থাকবেন আপনার মেন্টালি আপনি তত সুস্থ থাকবেন। অর্থাৎ একটা অপরের সঙ্গে একদম যুক্ত। আপনাকে মানসিক ভাবে যদি সুস্থ থাকতে পারেন, আপনি আপনার লাইফে যদি আপনি মানসিক ভাবে সুস্থ থাকতে পারেন, তাহলে আপনি ফিজিক্যালিও সুস্থ থাকবেন। কোনো ব্যক্তির প্রচুর অর্থ কিন্তু রাতে ঘুমায় না টেনশনে, সেই অর্থের দাম কি? অর্থ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর লাইফে। অর্থ লাইফের একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর বর্তমান লাইফ। কিন্তু অর্থই সব থেকে বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয়। যদি সেই অর্থ যদি আপনাকে শান্তিতে ঘুমোতে না দেয়, তাহলে সেই অর্থের দাম কি আছে? আপনি সারা জীবন কামাচ্ছেন কামাচ্ছেন কামাচ্ছেন, বাড়ি গাড়ি সব করলেন, যখন একটুখানি শান্তিতে সময় কাটাবার হলো তখন আপনার সময় হয়ে গেল। সেই লাইফের দাম কি? তো আপনার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে নিয়ে আনন্দতে থাকা, একসাথে থাকা ইজ ইম্পর্টেন্ট পার্ট। আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ইম্পর্টেন্ট আপনার জন্য। প্রত্যেকে যদি সুস্থ থাকে আপনিও সুস্থ থাকবেন। কেউ যদি একজন অসুস্থ হয়ে যায় আপনারও মেন্টালি কিন্তু অসুস্থতা শুরু হবে, আপনি কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। তাই প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে আনন্দতে থাকার জন্য যেটা যেটা করার দরকার সেটা করতে হবে। একসঙ্গে খেতে বসা, ঘুরতে যাওয়া, আলোচনা করা, টিভি দেখা। মোবাইল নিয়ে বসে থেকে খুব একটা লাভ নেই। অ্যাকচুয়ালি কি, মোবাইলেতে যে হাসি মুখটা দেখতে পান সেই হাসি মুখটা নেই। আমরা সেলফিতে হাসি, পার্সোনাল লাইফে হাসি না, বন্ধ হয়ে গেছে হাসি। আমরা সেলফিতে হাসি, পার্সোনাল লাইফে হাসি না, হাসি বন্ধ হয়ে গেছে। এই সেলফি হাসি না হেসে সোশ্যাল মিডিয়াতে হাসির ফটো কম দিয়ে পার্সোনাল লাইফেতে আপনি বন্ধু বান্ধবের সঙ্গে পরিবারের সঙ্গে আনন্দেতে থাকুন। এটাই হচ্ছে আপনার লাইফ। সেলফির হাসি, সোশ্যাল মিডিয়ায় হাসি দিয়ে আপনার কোনো লাভ নেই। যে মানুষটা সোশ্যাল মিডিয়ায় হাসির ফটো দিচ্ছে এমনটা নয় সে মানুষটা তার পার্সোনাল লাইফেও ভালো আছে, হতে পারে না। অ্যাকচুয়ালি আমরা সাইকোলজিক্যালি আমরা আমাদের দুঃখিত মুখটাকে দেখতে পারি না। আপনার দুঃখিত মুখ আপনি কখনোই দেখতে চান না। তো আপনি যখন ফটো তুলবেন আপনি বারবার জুম করে দেখেন আপনার মুখটা কত ভালো হয়েছে, আপনার স্মাইলিংটা কত ভালো হয়েছে। আপনার মুখটা যদি একটু গম্ভীর থাকে আপনি চেষ্টা করেন আরো একবার ফটো তোলার। তাহলে আমাদের হ্যাপিনেসটা নির্ভর করছে আমাদের উপরে অনেকটা, তাই না? তো আমরা কি কি করব লাইফেতে, প্রতিদিনটা কিভাবে কাটাবো তার একটা রুটিন করব। আর ফ্যামিলির যারা ব্যক্তি আছে তারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন তাদের কষ্টটা। আর যারা মানসিক সমস্যায় ভুগছেন তারা একটা রুটিন করো সকালবেলা থেকে রাত পর্যন্ত। সকালবেলা কখন ঘুম থেকে উঠবে, তুমি যদি সকালে ঘুম থেকে না উঠতে পারো কোনো প্রবলেম নেই, তুমি বিকেলে এক্সারসাইজ করো। আর তুমি যদি সকালে উঠতে পারো তাহলে সকালে এক্সারসাইজ করো। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে এক্সারসাইজ করতে হবে। রাতের খাওয়া চেষ্টা করা যে 9 PM এর আগে শেষ করে ফেলা, 9টার আগে শেষ করে ফেলা। 8টার আগে করতে পারলে তো খুব ভালো, 8টা সাড়ে 8টার মধ্যে করতে পারলে। খাওয়ার আগে অন্তত 30 মিনিট আগে একটু স্যালাড খান, যাতে আপনার খাবারটা ঠিকঠাকভাবে ডাইজেস্ট হয়। খাবারের সঙ্গে স্যালাড খেলে খুব একটা যে কাজ হয় তা নয়। খাবারের 30 মিনিট আগে যদি স্যালাড খান তাহলে সেটা আপনার শরীরের জন্য খুব উপকারে লাগে। এবং তারপরে আপনি খাবার দাবার খান। রাত্রিবেলা একটু তাড়াতাড়ি খান, একটু তারপরে হাঁটা চলা করুন। মোবাইলটা না ইউজ করাই ভালো। একটু ভালো বই পড়ুন, তারপর আপনি শুতে যান এবং নির্দিষ্ট সময় শুতে যান, নির্দিষ্ট সময় উঠুন। প্রথম 1-1.5 মাস হয়তো প্রবলেম হবে, ঘুম আসতে ডিস্টার্ব হবে। তারপর আস্তে আস্তে আপনার যে স্লিপ সাইকেলটা আছে সেটা আস্তে আস্তে নর্মাল জায়গায় চলে আসবে। আপনার দেখবেন যে সঠিক সময় ঘুম আসছে, সঠিক সময় ঘুম থেকে উঠছেন। সকালবেলা এক্সারসাইজ করুন। এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট জিনিস, জানেন তো? আমিও এক্সারসাইজ করি এবং প্রতিদিন এক্সারসাইজ করি।
এক্সারসাইজ যদি আপনি না করেন, দেখুন এক্সারসাইজ করলে যে আপনি অসুস্থ হবেন না এমনটা নয়, তবে এক্সারসাইজ যদি করেন আপনার শরীরটা ভালো থাকবে, এটা বাস্তব। আপনি যদি এখন এক্সারসাইজ না করতে চান আপনার ভবিষ্যতে করতে হবে। অসুস্থ হবেন তখন তার থেকে বাঁচার জন্য করতে হবে, তার থেকে আগেই ভালো আছেন যখন তখন থেকে শুরু করুন না। তাতে কি হবে, আপনার শরীরের যে ইমিউনিটি সিস্টেম আছে এটা অনেক স্ট্রং হয়ে যাবে, আপনার অনেক রকম ছোটখাটো সমস্যা না এমনি ঠিক হয়ে যাবে। তো এক্সারসাইজটা করুন, রাতে তাড়াতাড়ি শুন, সকালে ঘুম থেকে উঠুন। যদি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে না উঠতে পারেন তাহলে বিকেলবেলা আপনি এক্সারসাইজ করুন, কিন্তু বাট এক্সারসাইজ মাস্ট মিনিমাম 40 মিনিট আপনাকে করতে হবে। কিছু যদি না পারেন প্লেন আপনি হেঁটে আসুন, হেঁটে আসার পরে আপনাকে স্কুলেতে যেমন পিটি শিখিয়েছিল সেই পিটি গুলো করুন, ঘাড় ঘোরান, হাত ঘোরান, কোমর ঘোরান। আপনার যদি সেই সুযোগও না থাকে বাইরে যাওয়ার, আপনি বাড়িতে দরজা জানলা বন্ধ করে দিয়ে আপনি গান চালিয়ে দিন, গান চালিয়ে নাচুন। নাচও একটা এক্সারসাইজ, নাচও একটা এক্সারসাইজ। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে, কিন্তু আপনি ছাদে যদি হাঁটেন, স্যার ছাদে হাঁটি, কোনো কাজ নেই, ছাদে এটা কোনো কাজ হবে না, কারণ আপনাকে একটা লম্বা হাঁটা হাঁটতে হবে। হ্যাঁ, আপনি স্যার জিমে যান, জিমের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি ওপেন এয়ারে হাঁটুন, ওপেন এয়ারে হাঁটুন, খুব ইম্পর্টেন্ট। এটা আপনার জন্য, শরীরের জন্য জিমের থেকে অনেক বেশি উপকারী হবে। ভালো খাওয়া দাওয়া করুন, তেল ঝাল মশলা, মাছ মাংস ডিম অবশ্যই আমাদের লাইফে আমরা খাওয়া অভ্যাস করেছি, খেতে হবে, কিন্তু মাত্রাটা যত কম করতে পারবেন। আপনি দেখুন না, 15টা দিন একটুখানি মেনটেন করে দেখুন না, একটু ঝাল মশলা কম খাওয়া, মাছ মাংস ডিম লিমিটেড খাওয়া, খেয়ে দেখুন না শরীরটা কেমন থাকে, দেখবেন হালকা অনুভব করছেন। আপনি যদি একটু সেদ্ধ খাওয়ার চেষ্টা করেন, খাওয়ার মধ্যে একটু শাক পাতা বেশি খাওয়ার চেষ্টা করেন, দেখবেন খুব ভালো থাকবেন। একটু স্যালাড খাবেন, ফল খাবেন, হ্যাঁ, তাহলে ভালো থাকবেন। আপনি যদি ভাবেন যে ঠিক আছে মাছ মাংস ডিম প্রতিদিন খাচ্ছেন, খুব ভালো নয় মাছ মাংস ডিম প্রতিদিন খাওয়া, একটুখানি ভেজ খাওয়া প্র্যাকটিস করা, এবং সেখানে সবুজ সবজি আর কি, হ্যাঁ, সেই সবজিটা যদি বেশি থাকে খুব ভালো। আপনার যদি পায়খানার প্রবলেম হয়, অর্থাৎ আপনার পায়খানা ঠিক করে হতে পারে না, কঠিন হয় পায়খানা, তো ওইটা তো ভালো হওয়ার দরকার, তাই না? রাত্রিবেলা খাওয়ার 1 ঘন্টা আগে ইসবগুলের ভুসি খান। আপনি সারাদিনে খাওয়া দাওয়াটা একটু মেনটেন করুন, তেল ঝাল জাতীয় বিষয়টাকে একটু কম করে দিন, সেদ্ধ খাবারটা একটু বেশি খান, নর্মাল সাদা খাবার খান, তার মধ্যে সবজিটা বেশি করে খান, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার যে প্রবলেমটা আছে সেটাও ঠিক হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্য। তো এটা যেমন ঠিক না হলে মন ভালো থাকবে না, হ্যাঁ, সারাদিন একটা ডিস্টার্ব। আপনি সারাদিনে জলটা ঠিক করে খান, বারবার জল খান, অল্প অল্প করে জল খান, কিন্তু সারাদিনে অন্তত পক্ষে 3.5 লিটার মতো জল খাওয়া উচিত, 3.5-4 লিটার, সর্বাধিক 5 লিটার। তো 3.5-4 লিটার আপনি খান না, এই প্রচন্ড গরমে তো জল খাওয়াটা খুব দরকার, ডিহাইড্রেট হয়ে যাবে বডি, শরীর দুর্বল হয়ে যাবে, নিতিয়ে পড়বেন এই গরমের মধ্যে, আপনার মন ভালো লাগবে না, শুধু মনে করবে শুয়ে থাকবেন, ঘাম হচ্ছে তো। আপনি ভালো করে লক্ষ্য করুন, আপনি জল খাচ্ছেন কিন্তু আপনার প্রস্রাব হচ্ছে না, ঘাম দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। তো একটুখানি মাঝে মাঝে একটুখানি ওআরএস জাতীয় জল, স্যালাইন ওয়াটার খান, তাতে আপনি ভালো থাকবেন। এই গরমেতে যাদের প্রেসারের সমস্যা আছে তারা একটু প্রেসার মাপুন মাঝে মাঝে, ওই উইকলি একবার করে একটু মনিটরিং করুন, তাতে ভালো থাকবেন। আর আবার রিকোয়েস্ট, যাদের মানসিক সমস্যা আছে প্লিজ তারা তাদের কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্ট, যে কোনো একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর কে দেখাতে পারেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে দেখাতে পারেন। অবশ্যই আপনি আপনার কাছাকাছি হাত জোর করে বলছি, আপনার কাছাকাছি যিনি মানসিক রোগ বিশেষজ্ঞ আছেন, সাইকিয়াট্রিক ডাক্তারবাবু, ওনাকে দেখান, মেডিসিন দিলে খান। আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে আপনি দেখাতে পারেন, সরকারি হসপিটাল হলে সেটা বিনামূল্যে চিকিৎসা পাবেন। এবং অবশ্যই কাউন্সিলিং এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কাউন্সিলিং অবশ্যই করান। মেডিসিনের প্রয়োজন হলে মেডিসিন খান, যেটা প্রয়োজন হবে সেটা, আর তার সঙ্গে যেটা যুক্ত করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ। তো আপনি এগুলো মেনটেন করুন। আর বাড়ির যারা মানুষজন আছে, ফ্যামিলির যারা মানুষজন আছে, তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো যে যাদের সমস্যা হচ্ছে তাদেরকে প্লিজ বিরক্ত হয়ে যাবেন না তাদের কথায়, কারণ তারা কিন্তু মারাত্মক কষ্টে আছে, এটা আমার অনুরোধ। আপনারা প্লিজ তাদেরকে একটুখানি উদ্যোগী হয়ে তাদেরকে দেখান, আপনি আপনার কাছাকাছি দেখান, অবশ্যই আপনার কাছাকাছি দেখান, আপনার কাছাকাছি নিয়ে গিয়ে দেখান, তাতে উপকার হবে বেশি আপনার। এবং ধৈর্য ধরে সেখানেতে দেখান, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে নর্মাল লাইফে যান। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে করতে বলবো থ্যাংক ইউ, ধন্যবাদ।